আমি এখন একটা গুরুত্বপূর্ণ টপিকস দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। দুইয়ের পরিপূরকটা মোস্ট ইম্পর্টেন্ট, এমন কোনো বোর্ড পরীক্ষা নাই যেখানে দুইয়ের পরিপূরক নিয়ে কোনো অঙ্ক আসেনি। দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, যে আমরা দুইয়ের পরিপূরক কেন করব। তোমরা হয়তো জানো সবাই যে আমাদের কম্পিউটার যোগ ছাড়া আর কোনো কিছুই পারে না, অর্থাৎ বিয়োগ করতে পারে না, গুণন করতে পারে না, ভাগ করতে পারে না। আমাদের কম্পিউটার দ্বারা কোনো কাজ করার প্রয়োজন পড়লে তার প্রত্যেকটা কাজের জন্য একটা ডিভাইসের প্রয়োজন পড়ে। ঠিক একইভাবে গাণিতিক কাজ করতে গেলেও এই গাণিতিক কাজ করার জন্য একটা ডিভাইসের প্রয়োজন পড়ে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব যে গাণিতিক কাজ, এই গাণিতিক কাজের জন্য ওর একটা ডিভাইসের প্রয়োজন পড়ে। যেমন কম্পিউটার দ্বারা যদি তুমি প্রিন্ট করতে চাও তার জন্য প্রিন্টারের প্রয়োজন, যদি কম্পিউটারের সাহায্যে ছবি তুলতে চাও তার জন্য ক্যামেরার প্রয়োজন। এই যে প্রত্যেকটা কাজের জন্য যে ডিভাইস আছে, ঠিক একইভাবে গাণিতিক কাজের জন্যও ডিভাইস আছে। আমাদের তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, সেইখানে একটা ডিভাইসের ব্যাখ্যা দেয়া আছে অ্যাডার। অ্যাডার অ্যাডার নামক একটা ডিভাইস, সেই ডিভাইসটা মূলত গাণিতিক কাজ করে। আর সেই ডিভাইসটা শুধুমাত্র বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে, কোনো বিয়োগ করতে পারে না, ভাগ করতে পারে না, গুণন করতে পারে না। তাহলে যদি আমার কম্পিউটারটা শুধু যোগই করতে পারে, এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যদি আমার কম্পিউটার শুধু যোগই করতে পারে তাহলে বিয়োগ করি এটা কীভাবে, ভাগ করি কীভাবে, গুণন করি কীভাবে। এইখানে ওই যে যোগের যে ডিভাইস অ্যাডার, সেই অ্যাডারের সাহায্যেই সকল কাজগুলোই করানো হয়, কিন্তু অল টাইম কম্পিউটার যোগই করে। কথাটা সাংঘর্ষিক হয়ে গেল, তাই না? যে আমার কম্পিউটার অলওয়েজ যোগ করছে, কিন্তু আমি পাচ্ছি বিয়োগের ফল, গুণনের ফল, ভাগের ফল। ঠিক এই জায়গায় কিছু কৌশল অ্যাপ্লাই করা হয়। সেই কৌশলগুলোর মধ্যে দুইয়ের পরিপূরক হচ্ছে একটা। এই দুইয়ের পরিপূরকের সাহায্যে আমরা বিয়োগের কাজগুলো করে থাকি, অর্থাৎ কম্পিউটার অলওয়েজ যোগ করবে, অর্থাৎ করবে যোগ, ফলাফলটা পাবো বিয়োগের। সেটা আবার কেমন করে, কিভাবে যে করলাম যোগ, ফলাফল পাবো বিয়োগের। এইখানেই দুইয়ের পরিপূরকের খেলা, সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। চলো, আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই একটু লং হতে যাচ্ছে, এখানে বোঝার আছে, একটু ধৈর্য সহকারে বুঝতে পারলে এখান থেকে অবশ্যই এক সেট প্রশ্ন কমন পাবেই। একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ আমি তোমাকে ভালো মতো বোঝানোর চেষ্টা করব। যেমন দেখো, আমি এখন দুইয়ের পরিপূরকের কথা বলছি না তোমাকে, জাস্ট একটা নর্মাল বিয়োগ দেখাচ্ছি। যে 53 থেকে 42 যদি আমরা বিয়োগ করি, সেখানে বিয়োগফল পাচ্ছি 11। এইখানে 53 একটা ধনাত্মক সংখ্যা, 42টাও কিন্তু একটা ধনাত্মক সংখ্যা। এখন 53 থেকে 42 কী করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করলে 11 পাচ্ছি। এখানে কিন্তু বিয়োগ করলাম, বিয়োগ করে বিয়োগফল পাচ্ছি। কিন্তু এইখানে যদি কিছু কৌশল করা যায়, যে করব যোগ, ফলাফল পাবো বিয়োগের। কিভাবে? আমি কোনো একটা কারিশমা করে এই 42টাকে ধনাত্মক থেকে যদি ঋণাত্মক বানাই দিতে পারি। কেমন করে? এই যেমন করে 42টাকে ঋণাত্মক বানাই দিলাম কোনো একটা কায়দা কৌশল অ্যাপ্লাই করে। কায়দা কৌশলটা কি দেখো, এখানে কিন্তু আছে কায়দা কৌশল। এই যে এইখানে কিন্তু প্লাস চিহ্নটা না থাকলেও কিন্তু এই 42-এর সামনে কিন্তু একটা প্লাস আছে, এটা একটা ধনাত্মক সংখ্যা, তাই না? এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। এই চিহ্নটাকে যদি চেঞ্জ করে দেওয়া যায়, যে প্লাসটাকে বাইরে নিয়ে আসলাম আর মাইনাসটাকে ভিতরে নিলাম, ভিতরে ব্র্যাকেটের ভিতরে নিলে কি হচ্ছে, 42টা কিন্তু ঋণাত্মক হয়ে যাচ্ছে আর প্লাসটা বাইরে চলে আসছে। এখন দেখো এখানে কি ঘটনাটা ঘটছে, এই যে +53, এই 53-র সাথে যে আমি -42 যদি যোগ করি, 53-র সাথে -42 আমি কি করলাম, যোগ করলাম। এখানে করলাম যোগ, অথচ ফলাফল বেরোচ্ছে কিন্তু সেই একই ফলাফল বিয়োগের। এখানে করেছিলাম বিয়োগ, বিয়োগ করে বিয়োগ ফল পেলাম। আর এখানে কি করলাম, যোগ করলাম, যোগ করে বিয়োগের ফলাফল পেলাম। তাহলে এখানে কৌশলটা কি করলাম, কৌশলটা হচ্ছে যে একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যাকে যোগ করাই দিচ্ছি। কম্পিউটারের ক্ষেত্রে ঠিক সেম কাজটা করা হয়, যে কম্পিউটারের দ্বারা যখন একটা বিয়োগ করাতে চাই, তখন আমরা কি করি, যে সংখ্যাটা থেকে বিয়োগ করতে চাচ্ছি সেই সংখ্যাটাকে ধনাত্মক রাখি, আর যে সংখ্যাটা বিয়োগ করতে চাচ্ছি সেই সংখ্যাটাকে ঋণাত্মক বানাই নিয়ে আসি। ঋণাত্মক বানাই নিয়ে এসে কম্পিউটারের কাছে দিলে কম্পিউটার কী করে, ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যাটা যোগ করে দেয়, কারণ ও তো পারেই যোগ, যোগ করে দেয়। যোগ করলে আলটিমেটলি কিন্তু আমরা বিয়োগের ফলাফলটা পাচ্ছি। ঠিক এইভাবে কৌশল করে আমরা যোগের মাধ্যমে বিয়োগের ফলাফলটা পাই। তো এখন কথা হচ্ছে যে এখানে আরও একটা ঝামেলা রয়ে গিয়েছে, যে আমাদের ওই যে অ্যাডার নামক যে ডিভাইসটা,
ওই ডিভাইসটা শুধুমাত্র বাইনারি সংখ্যা চিনতে পারে, বাইনারি সংখ্যাটাই যোগ করতে পারে, আর অন্য কোনো সংখ্যা যোগ করতে পারে না। অর্থাৎ এই যে আমাদের যে দশমিকের যে দুইটা সংখ্যা এখানে দিলাম, যদি বেজ উল্লেখ করি না, এটা দশমিক সংখ্যাই, এই দশমিক সংখ্যাটাকে সে কম্পিউটার বুঝতে পারে না, বা হেক্সাডেসিমাল হোক বা অক্টাল হোক, যেটাই হোক, সরাসরি কম্পিউটার সেটা বুঝতে পারে না, ওটা নিয়ে অ্যাডার কোনো যোগ বিয়োগ গুণ বা কিছুই করতে পারে না। তাহলে এখন কম্পিউটার দ্বারা আমি বিয়োগ বা যোগ যেটাই করাতে চাই না কেন, এই সংখ্যাটাকে দিলে সে বুঝবে না। কি করতে হবে তাহলে? এই 53 এর একটা বাইনারি সংখ্যা বের করতে হবে, এবং -42, এই -42-এরও বাইনারি সংখ্যাটা বের করতে হবে। বের করে কম্পিউটারের কাছে দিলে তাহলে কম্পিউটার বুঝতে পারবে। অর্থাৎ সরাসরি দশমিক সংখ্যা দেওয়া যাবে না কম্পিউটারের কাছে, লাগবে হচ্ছে ওর বাইনারি সংখ্যাটা। এখন 2-এর পরিপূরকটা কোথায় লাগবে, এইটা একটু মনোযোগ সহকারে খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু। +53 এর বাইনারি সংখ্যা আমরা বের করতে পারবো। ওই যে আমরা দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যা বের করতে হয় সেটা আমরা কিন্তু আলটিমেটলি জানি। ঠিক সেই একই প্রসেসে আমরা 53 এর বাইনারি সংখ্যাটা বের করে নিব। কিন্তু -42 এরকম ঋণাত্মক সংখ্যার তো বাইনারি মান আমরা এখনো বের করা শিখি নাই। এই ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে গেলেই একমাত্র আমাদের 2-এর পরিপূরকটা লাগে। এই হচ্ছে 2-এর পরিপূরকের কাজ। কিভাবে? যে আমরা যেহেতু -42 এর বাইনারি মান সরাসরি বের করতে পারবো না, আমরা এর জন্য কি করব, যে আগে একটা +42 অর্থাৎ ধনাত্মক 42 এর বাইনারি মানটা বের করে নেব। কারণ আমরা ধনাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে পারি, সেই রূপান্তরগুলো অলরেডি আমরা শিখেছি। তাহলে 42-এর বাইনারি মানটা আমরা স্থানাঙ্ক থেকে শর্টকাটে বের করে নেই, ভাগ করে করে না। তোমরা চাইলে ডান পাশে, খাতার ডান পাশে এরকম একটা দাগ টেনে স্থানাঙ্ক দিয়ে রূপান্তরটা দেখাই দিতে পারো। তো এখন 42-এর বাইনারি মান হচ্ছে এখানে কত, 32 আর 8 হচ্ছে 40, 40 আর 2 42, আর বাকিগুলো 0। তাহলে 42-এর বাইনারি মানটা হচ্ছে এটা। আমরা স্থানাঙ্ক থেকে 42-এর বাইনারি মানটা বের করে নিলাম। এখন এই জায়গায় আবার আর একটা প্রশ্ন চলে আসলো, আর একটা কথা চলে আসছে, যে কম্পিউটারকে যদি এখানে দেখো 42-এর বাইনারি মান কয় বিট আসছে, 6 বিট, তাই না? এরকম 6 বিটের বাইনারি মান যদি কম্পিউটারের কাছে দেওয়া হয়, কম্পিউটার এখানেও বুঝতে পারে না। এখানেও আর একটা সূক্ষ্ম কথা আছে, ওই কথাটা নিয়ে আমি এখন তোমাকে জটলায় ফেলতে চাচ্ছি না, ব্রেনের মধ্যে একটু বেশি পেঁচ লাগাইতে চাচ্ছি না, ঠিক আছে? আমি শর্টকাটে বলি যে কম্পিউটারের কাছে 6 বিট বা 5 বিট বা 4 বিট বা 7 বিট এরকম সংখ্যা যদি দাও, এটাও কম্পিউটার নিবে না। কম্পিউটারকে দিতে হলে তোমাকে 8 বিটের সংখ্যা দিতে হবে, অথবা 16 বিটের সংখ্যা দিতে হবে, অথবা 32 বিটের সংখ্যা দিতে হবে। অর্থাৎ আমার এই যে 42-এর যে বাইনারি মানটা বের হলো, এটা হচ্ছে 6 বিট। এখন এই 6 বিটকে যদি ওই অ্যাডারের কাছে দেওয়া যায়, তাহলে সেটা নিবে না। কি করবে, একে 8 বিট করে দিতে হবে। 8 বিট করে দিলে অ্যাডার খুব খুশি, ওকে ফাইন, এখন সে নিবে। তাহলে আমাদের এখানে ঝামেলা হচ্ছে কয়টা, যে দশমিক সংখ্যা সরাসরি নিবে না, ওর বাইনারি সংখ্যা দিতে হবে। বাইনারি সংখ্যা যদি 8 বিটের কম হয়, তাহলে তাকে 8 বিট বানাই দিতে হবে। কেন বানাতে হবে এর ব্যাখ্যাটা আমি পরে এক সময় দিব। মোট কথা মনে রাখো যে বাইনারি সংখ্যা যদি 8 বিটের কম হয়, তাহলে তাকে 8 বিট করে দিতে হবে, অথবা যদি এমন হয় 8 বিট অথবা 8 বিটের যদি বেশি হয়ে যায়, তাহলে তাকে 16 বিট করতে হবে। কথাটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, মনে রাখো যে কোনো সংখ্যার বাইনারি মান যদি 8 বিটের কম হয়, তাহলে তাকে 8 বিট করতে হবে, এবং যদি কোনো বাইনারি সংখ্যা 8 বিট হয়ে যায়, অথবা 9 বিট হয়ে যায়, বা 10 বিট যদি হয়ে যায়, তাহলে তাকে 16 বিট করতে হবে। 8 বিট হলে 16 বিট, 8 বিটের কম হলে 8 বিট, ঠিক আছে? তাহলে একে আমরা 8 বিট করে ফেলি। এই যে সামনে দুটো শূন্য দিয়ে আমি এটাকে 8 বিট করে ফেললাম, আর ডান পাশে ব্র্যাকেটে লিখে দিবা 8 বিট রেজিস্টার, এই কথাটা লিখে দিবা। লেখার পরে আমরা কিন্তু হয়তো টপিক্স অন্যদিকে ঘুরে গেছে, কথাটা আবার টপিক্সে ফিরে আসে। আমরা কিন্তু -42-এর বাইনারি মানটা বের করছি। আমাদের টার্গেট ছিলটা কি, -42-এর বাইনারি মান বের করা। -42-এর বাইনারি মান বের করতে গিয়ে আমি কি করলাম, +42-এর বাইনারি মানটা বের করলাম। বের করার পরে একে কি করলাম, 8 বিট করলাম ফার্স্টে। 8 বিট করার পরে একে 1-এর পরিপূরক করতে হবে। 1-এর পরিপূরক কিভাবে করব,
যে এইখানে 8 বিট করার পরে যে সংখ্যাগুলো আসবে ঠিক এর উল্টা মানটা লিখতে হবে, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, এইভাবে প্রত্যেকটার উল্টো মান লিখতে হবে। হ্যাঁ, মানগুলো উল্টা মান লিখে তার সাথে 1 যোগ করতে হবে। এই যে এই সংখ্যাটার সাথে, অনলি এই সংখ্যা না, কিন্তু এই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে যে মানটা আমরা পাবো, আমরা একটা যোগ করে ফেলি কিভাবে, যে 1 আর 1 কত, 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আমার 1, বা তোমরা যেভাবে যোগটা বাইনারি যোগ শিখছো সেইভাবে তোমরা যোগটা করো। আমি যেভাবে শিখিয়েছিলাম ঠিক সেই একইভাবে আমি এখানে ব্যাখ্যাটা দিচ্ছি, যে 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, যে বাইনারি বেস 2, 2 বাদ দিলাম 0, বেস বাদ দিলে হাতে 1, সেই 1 এই 0-র সাথে যোগ হলো, 0 আর 1 যোগ করে 1, হাতে আমার আর কিছু থাকলো না, 1 0 1 0 1 1, যা আছে সামনে বসে গেল। এই তো এই যে লাইনটা পেলাম, এই লাইনটাই হচ্ছে -42-এর বাইনারি মান। আর এর পাশে ব্র্যাকেটে লিখে দিবা 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট, যেভাবে যা বাংলা ইংলিশ যেটা খুশি তুমি সেটা লেখো। এই লাইনের পাশে লিখতে হবে 2-এর পরিপূরক। এই হচ্ছে আমার 2-এর পরিপূরকের কাজ। একটা মাইনাস সংখ্যার বাইনারি মান বের করাটাই 2-এর পরিপূরকের কাজ, আর ওর কোনো কাজ নাই। ঠিক আছে, কথাটা মনে রাখো। 2-এর পরিপূরক মানেই যে অঙ্কে যে খুব আহামরি পেঁয়াজ বা বিশাল কিছু, এরকম কিন্তু কিছু না। 2-এর পরিপূরকের কাজ হচ্ছে মাইনাস সংখ্যার বাইনারি মান বের করা, বা কোনো মাইনাস সংখ্যার যদি প্লাস মান বের করতে চাও, তাহলে মাইনাস সংখ্যার, অর্থাৎ এই যে -42, এই -42-এর যে বাইনারি মানটা বের হলো, একে আবার 2-এর পরিপূরক করো, তাহলে +42-এর এই মানটা চলে আসবে। এই হচ্ছে আমাদের এই যে এখানে যে যোগটা করলাম, 53-র বাইনারি মান তো নর্মালি আমরা যে স্থানাঙ্ক থেকে বের করে নিব, আর এই যে মাইনাস সংখ্যার বাইনারি মান বের করার জন্যই আমার এই 2-এর পরিপূরকের নাটকটা করতে হলো। এখন আমরা একটা অঙ্ক দেখি, 2-এর পরিপূরক রিলেটেড যে অঙ্ক, সেই অঙ্ক দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে যে 53 এবং 42 দুইটা দশমিক সংখ্যা, 53 এবং 42 এর পার্থক্য নির্ণয় করো 2-এর পরিপূরকের মাধ্যমে। তাহলে এখানে কি বলছে, যে 53 এবং 42 থেকে বিয়োগ করো, 53 থেকে 42টা বিয়োগ করো। আমরা লিখলাম এখানে 53 - 42। এখন যেহেতু আমার মাঝখানে মাইনাস চলে আসছে, বিয়োগ করতে পার্থক্য করা মানে বিয়োগ করা, তাই না? তাহলে এখানে যেহেতু বিয়োগ চিহ্নটা চলে আসছে, আমাদের এই মাঝখানে কখনোই বিয়োগ চিহ্নটা রাখা যাবে না, কারণ এই বিয়োগের নির্দেশনা আমাদের কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার শুধু বুঝতে পারে যোগের নির্দেশনা। এটা তো একটা নির্দেশনা, কম্পিউটারকে এটা বলা মানে একটা নির্দেশনা, যে ভাই তুই এটা থেকে এটা বিয়োগ কর। বিয়োগ তো আর বুঝবে না, তাহলে মাঝখানে অলওয়েজ যোগ আনতে হবে। যোগ আনলে তখন সেই নির্দেশনাটা সে বুঝতে পারে। এই জন্য যোগ আনার জন্য কি করলাম, এইখান থেকে চিহ্নটা পরিবর্তন করে দিলাম। চিহ্ন পরিবর্তন করলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই যে 42 এর সামনে যে প্লাসটা ছিল সেটা হয়ে গেল মাইনাস, তাই তো? এইটা বাইরে আসলো আর এই মাইনাসটা ভিতরে গেল। ব্র্যাকেটটা উঠাই দিলে আলটিমেটলি এই রাশিটাই হবে, তাই না? এটা সাধারণ বীজগণিত, এই নিয়ে আমি আর ব্যাখ্যা দিলাম না। তবে মাথায় রাখতে হবে অবশ্যই যে দুইটা সংখ্যার মাঝখানে অলওয়েজ যোগ থাকতে হবে, কখনোই বিয়োগ রাখা যাবে না। এইভাবে আমার রাশিটা রেডি করে নিতে হবে। এই যে উদ্দীপকের যে প্রশ্নগুলো থাকবে সেই অনুসারে আমার রাশিটাকে আগে সেট আপ করে নিতে হবে। সেট আপ করে নিয়ে তারপরে এখন বাইনারি মানগুলো বের করতে হবে, কারণ এটা তো কম্পিউটার সরাসরি বুঝবে না। তাহলে আমার বাইনারি মান বের করতে হবে কার কার, যে +53 এর বাইনারি মান 8 বিট বাইনারি মানটা লাগবে, আর -42-এর বাইনারি মানটা লাগবে। এখন -42-এর বাইনারি মান বের করতে হলে ওই যে আমি একটু আগেই যেটা দেখালাম, যে +42 এর বাইনারি মানটা বের করে নিতে হবে এই যে স্থানাঙ্ক থেকে। এটা আমি একটু বামে দেখাইছি জায়গার জন্য। তুমি কি করবা, খাতার ডান পাশে এরকম একটা দাগ টেনে যদি জায়গা থাকে, তাহলে এখানে ছোট ছোট করে স্থানাঙ্ক লিখে মানটা, বাইনারি মানটা বের করে পাশে পাশে 42 = লিখে দিবা, যেন খাতায় একটা ডকুমেন্ট থাকে যে আমি 42-এর বাইনারি মানটা এইভাবে স্থানাঙ্ক থেকে বের করছি। না দিলেও ক্ষতি নাই, দিলে দেওয়াটা বেটার, না দিলে কোনো ক্ষতি নাই। আচ্ছা, 42-এর বাইনারি মানটা আমরা এখান থেকে বের করে নিলাম। নেওয়ার পরে একে কী করতে হবে, ফার্স্টে একটু আগেই বলছি কিন্তু 8 বিট করতে হবে, কারণ এটা 6 বিট হয়ে গেছে। তাহলে একে অবশ্যই 8 বিট করতে হবে। তাহলে এর সামনে 2টা শূন্য দিয়ে আমি এটাকে 8 বিট করলাম। 8 বিট রেজিস্টার কথাটা অবশ্যই লিখে দিতে হবে। তারপরে এখন এটাকে কি করতে হবে, একের পরিপূরক, তাই না? এই যে সব উল্টা মানগুলো লিখলাম, লিখলেই একের পরিপূরকটা হয়ে গেল।
এখন এই সংখ্যাটার সাথে আমাকে কি করতে হবে, এক যোগ করতে হবে। এখন এক যোগ এক আর এক কত, 2, 2 এর 0, হাতে আমার 1, 1 আর 0 1, আমার হাতে আর কিছু থাকলো না, এখানে যা আছে তাই বসে গেল। এই ডান পাশে লিখে দিবা 2 এর পরিপূরক, আর এই বাইনারি মানটা কার মান, -42 এর বাইনারি মান, তাই তো? এইভাবে আমরা -42 এর বাইনারি মানটা পেয়ে গেলাম। আমি এখানে শর্টেই আলোচনা করলাম, কারণ এই সেম আলোচনাটা একটু আগেই করছি একই সংখ্যা দ্বারা। তাহলে -42 এর বাইনারি মানটা পাওয়া গেল। আচ্ছা, এখানে তোমরা একটা প্রশ্ন করে থাকো প্রায়, যে এই 53 এর বাইনারি মানটাই আগে দেখাবো না -42 এর বাইনারি মানটাই আগে বের করে নিব? যে কোনো সংখ্যা তুমি আগে বের করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। যে 53 এর বাইনারি মানটা বের করে তারপরে 42কে 2 এর পরিপূরক করলে, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, যেটা খুশি সেটা তুমি আগে পাশে দিতে পারো। এবং +53 অর্থাৎ -42 এর বাইনারি মানটা তো পেয়ে গেলাম, এখন +53 এর বাইনারি মানটা বের করতে হবে। এটাও আমরা স্থানাঙ্ক থেকে বের করে নিব, ওই ডান পাশে স্থানাঙ্ক থেকে রাফ করে বের করে নিবা, ঠিক আছে? বা একটু রাফ খাতায় মান স্থানাঙ্ক লিখে মানটা বের করে নিতে পারো। 53 বাইনারি মানটা বের হয়ে গেল। এখন এটা কয় বিট? এটাও কিন্তু 6 বিট। তার মানে এটাকে আমাকে এখন কি করতে হবে, 8 বিট করতে হবে। এই জন্য সামনে 2টা শূন্য দিয়ে আমি এটাকে 8 বিট করলাম, ডান পাশে লিখে দিলাম 8 বিট রেজিস্টার। তোমাদের খাতায় যদি না আটে এই লাইনটা নিচে লিখতে পারো, এখান থেকে লিখতে পারো এইভাবে, হ্যাঁ। আমি এখানে তোমাদের দেখানো সুবিধার্থে এক লাইনে লিখছি। এক লাইনে লিখলেও যে অসুবিধা তা না। যদি খাতায় না আটে তাহলে খাতার সৌন্দর্যের জন্য অবশ্যই নিচে লিখবা। লেখাটা অবশ্যই খাতায় গোছানো থাকতে হবে, এলোমেলো যেন না থাকে। হাতের লেখা বা হাতের লেখা বা অক্ষরগুলা খারাপ হয় হোক, লেখাটা সুন্দর করে সিরিয়ালি লেখো, দেখতে সুন্দর লাগবে খাতাটা, হ্যাঁ। বুঝতে পার্ট বাই পার্ট লিখবা, এই যে এই পার্টের সাথে এই পার্ট যেন একজনের মধ্যে আর একজন ঢুকে না দেয়, ওইরকম খাতা দেখা কিন্তু খুব অসুবিধাজনক হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই যে আমার বাইনারি মান যাদের যাদের লাগবে সেটা কিন্তু পেয়ে গেছি। এই যে 53 এর বাইনারি মানটা পেলাম, এখানে 8 বিট বাইনারি মান, -42 এর বাইনারি মানটাও পেয়ে গেলাম। এখন কম্পিউটারের হাতে দিব, ভাই তুই যোগ করতে পারিস, এই নিয়ে তোর বাইনারি সংখ্যা তুই এবার যোগ কর। কম্পিউটারের কাছে কিন্তু এখন দেবো, ঠিক আছে? এখন কম্পিউটারের হাতে ধরাই দিব কি কি, +53 মানটা দেবো এই যে, এবং -42 এর বাইনারি মানটা, এই মানটা কম্পিউটার যোগ করবে কিন্তু, কারণ এটা তো আর কম্পিউটার যোগ করতে পারবে না, কারণ এটা কম্পিউটার বোঝেও না। এটা আমরা করব, এটা আমরা ক্যালকুলেশন, আমাদের সুবিধার্থে আমরা এটা ক্যালকুলেশন করব, আর কম্পিউটার ক্যালকুলেশন করবে এটুকু। আর কম্পিউটার কি করবে, আমাদের এখানে বলছি পার্থক্য নির্ণয় করতে, অর্থাৎ বিয়োগ করতে। কম্পিউটার কিন্তু এখানে অলওয়েজ যোগ করবে, অর্থাৎ প্রশ্নে বিয়োগ করতে বলুক আর যোগ করতে বলুক, যা বলে বলুক, এই জায়গাটা এসে কিন্তু অলওয়েজ যোগ, এখানে অলওয়েজ যোগ, কথাটা মনে রাখো। তাহলে এটা যোগ করবো কিভাবে, একটু খেয়াল করো। 1 আর 0 যোগ করলাম 1, 1 আর 0 আর 1, 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে আমার 1, এই 0 সাথে হাতের 1 যোগ করে এখানে 1 হলো, 1 আর 1 2, 2 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে আমার 1, সেই একটা সামনে বসে গেল। এখন এই যে মানটা আসবে সেটা হচ্ছে +11। এই যে 3 থেকে 2 বাদ দিলে 1, আর 5 থেকে 4 বাদ দিলে 1, এটা হচ্ছে ধনাত্মক 11 +11 একটা বাইনারি মান। এখন এইখানে দেখো 9 বিট আসছে, এই যে এখানে যোগ করার পর দেখবা এখানে 9 বিট আসছে। এই নবম বিটটা হচ্ছে ক্যারি বিট। এরকম এখানে যদি কোনো ধনাত্মক মান আসে তাহলে অবশ্যই ক্যারি বিট আসবে, কথাটা মনে রাখো। এখানে যদি ধনাত্মক মান আসে, যে +53 থেকে -42 বিয়োগ করলে অবশ্যই ধনাত্মক 11 আসছে, তাই না? যদি ধনাত্মক মান আসে অবশ্যই এখানে ক্যারি বিট আসবে। এই যে নবম বিট, ক্যারি বিট কিন্তু অলওয়েজ নবম বিট। যদি যোগ করার পরে যদি দেখো যে 8টা বিট হয়েছে, তার মানে অষ্টম বিট কিন্তু মোটে করেও ক্যারি বিট না, ক্যারি বিট হবে অলওয়েজ নবম বিট। আর যদি 16 বিটের যোগ করতাম তাহলে 17তম বিটটা হতো ক্যারি বিট। দেখা, তাহলে এই যে নবম বিটটাকে আমরা ক্যারি বিট, এটা মার্ক করে দেবো। এটা চতুর্ভুজের মধ্যে আঁকায়ে এরকম একটা তীর চিহ্ন দিয়ে ক্যারি বিট কথাটা লিখে দেবে, এটা মার্ক করে দিতে হবে, কিন্তু অবশ্যই মার্ক করতে হবে। তারপর লিখতে হবে এখানে ক্যারি বিট বিবেচনা করা হয় না, কারণ এই ক্যারি বিটটা এখন বাদ যাবে। এখন এই ক্যারি বিট 1টা যদি বাদ দেওয়া যায় তাহলে এই শূন্যগুলোর তার দাম থাকে না, তাহলে এই শূন্যগুলোও বাদ,
তাহলে অ্যান্সারটা লিখবো কিভাবে, যে অতএব নির্ণয় পার্থক্য 11 সমান সমান এইখান থেকে 1011 এখানে বাইনারি বেস 2 দাও, এখানে দশমিক দাও। এই হচ্ছে আমাদের পার্থক্য, এটাই অ্যান্সার। এই হচ্ছে আমাদের 2-এর পরিপূরকের অঙ্ক। যাই হোক, ক্লাসটা অনেক লং হলো। আমি পরবর্তী ক্লাসটিতে এই 2-এর পরিপূরক নিয়ে আরও অনেকগুলো অঙ্ক তোমাদের দেখাবো। যত সমস্যা আছে সবগুলো নিয়েই আমি দেখাবো। প্রত্যেকটা ক্লাসে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে এবং আমাদের 2-এর পরিপূরক নিয়ে যত রকম সমস্যা থাকতে পারে সমস্ত সম্ভাব্য সমস্যা নিয়েই আমি আলোচনা করব। আশা করি ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে অবশ্যই একটা অঙ্ক থাকবেই। আল্লাহ হাফেজ।